বিগত সরকার জামাত ইসলামের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার, মিথ্যা অপবাদ, কুৎসা রটনা করছে, দেশের জনগণ যদি এটা বিশ্বাসই করতো তাহলে আমরা রাস্তায় বের হতে পারতাম না। ৭১-এ স্বাধীনতা যুদ্ধে জামাত যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু জামাত দলীয়ভাবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, হত্যা, নির্যাতন, অগ্নি সংযোগ, লোপাট, এগুলোর সাথে জামাতের কোনো সম্পর্ক ছিল না, এটা প্রমাণিত। জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে আসলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে জনগণের মধ্যে, সে বিষয়গুলো নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে জামায়াত ইসলাম বিরোধিতা করেছিল, এছাড়াও ক্ষমতায় আসলে জামাতের জন্য নাকি জনগণের ঘুম হারাম হবে, এরকম অনেকেই মন্তব্য করেছেন। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? এটা জামাত সম্পর্কে ভীতি তৈরি করে দেওয়ার জন্য মানুষের অপপ্রচার ছাড়া আর কিছুই না। ৭১-এর প্রশ্ন আসলে তো এখানে আসলে কথা বলতে হয় খুব সতর্কতার সাথে। ৭১-এ স্বাধীনতা যুদ্ধে জামাত যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু জামাত দলীয়ভাবে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, হত্যা, নির্যাতন, অগ্নি সংযোগ, লুটপাট, এগুলোর সাথে জামাতের কোনো সম্পর্ক ছিল না, এটা প্রমাণিত। বিশেষ করে ট্রাইব্যুনালের দ্বন্দ্বপ্রাপ্ত জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের রায় এবং পর্যবেক্ষণ যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এটা স্পষ্ট যে জামাত বিশেষ প্রেক্ষাপটে একটা রাষ্ট্রের সহযোগিতা এদেশের স্বাধীনতা চায় না, এই জন্য যে তাদের সহযোগিতার স্বাধীনতা লাভ করলে এটা স্বাধীন থাকবে না, তাদের করদ রাজ্যে রূপান্তরিত হবে, তাদের আধিপত্য ভূখণ্ডের উপর প্রতিষ্ঠিত হবে, যা বিগত ৫৪ বছর এই দেশের জনগণ হারে হারে অনুভব করছে। এখন দেশের জনগণ অনেক সচেতন। বিশেষ করে সম্ভবত ২০১৯ সালে একটা তালিকা প্রকাশ করেছিল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, রাজাকারের তালিকা। সেটা তো আওয়ামী লীগ সরকারের আমলই করছিল। সেখানে ১০,০০০ তালিকার মধ্যে ৮,০০০ আওয়ামী লীগের লোক, জামাত ইসলামের মাত্র ৩৭ জন লোক সেখানে তালিকাভুক্ত ছিল, কিন্তু তারা অনেক আগেই ইন্তেকাল করেছে। এখন মানুষ সচেতন না, সচেতন মানুষগুলো এগুলো বোঝে। মানুষকে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে, ভয় ভীতি দেখিয়ে এদের থেকে দূরে সরে রাখাটা এখন আর সম্ভব না। বিশেষ করে এই যে অপবাদগুলো দেয়, জঙ্গিবাদের তকমা দেয়, ১৭ বছরে জঙ্গিবাদের সাথে জামাত ইসলামকে কোনো সম্পর্ক করতে পারছে? কোনো সম্পর্ক করতে পারে, কারণ এর সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। আমি একটা বিষয় আপনাকে বলি, বিগত সরকার জামাত ইসলামের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার, মিথ্যা অপবাদ, কুৎসা রটনা করছে, দেশের জনগণ যদি এটা বিশ্বাসই করতো তাহলে আমরা রাস্তায় বের হতে পারতাম না। আমাদেরকে থুতু দিত, এরপরে জোদাবেটা করতো। কিন্তু তাই কি করছে, আজকে জামাতের যে কোনো নেতৃবৃন্দ যে কোনো জায়গায় গেলে তাদেরকে যেভাবে স্বাগতম জানায়, তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটা গর্ব করেই বলতে হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি তা জনগণের নাই। তাহলে এই ভয়ভীতি দেখার উদ্দেশ্য কি? জামাতকে দমে রাখা। আজকের এই আধুনিক যুগ, প্রযুক্তির যুগে আশা করি এই ধরনের মিথ্যা অপপ্রচার করে ভয়ভীতি দেখায় জামাত ইসলামের কাছ থেকে জনগণকে দূরে সরে রাখতে পারবে না। সে জায়গা থেকে সিরাজগঞ্জ জেলায় আপনাদের রাজনীতিটাকে আসলে অতটুকু মজবুত করতে পেরেছেন, এবং আগামীর রাজনীতি আসলে কেমন হতে পারে আপনাদের? আপনাকে শুধু একটা তথ্য ইনফরমেশন দিই, পরিসংখ্যান দিই সিরাজগঞ্জের, মানে অ্যাকুরেট না হলে পরিসংখ্যানটা দিই। ২০১০ সালে আমাদের যা জনশক্তি ছিল নেতৃত্ব পর্যায়ে, আমাদের তো স্তর ভিত্তি, প্রথম স্তরের যে জনশক্তি ছিল এই ২০২৫-এ সেই জনশক্তি হচ্ছে তার সাথে ১০ গুণ জনশক্তি, যাতে আমরা আমাদের সংগঠনের গঠনতন্ত্রের ভাষায় কর্মী বহি আর অকন বহি, এর সংখ্যা ১০ গুণ বেশি। ১০ টু ২০২৫ জনসমর্থন যেটা, সেটা এই পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই পরিসংখ্যানের ভিত্তিতে আপনি অনুমান করতে পারেন যে সিরাজগঞ্জে জামাত ইসলামের শক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে। এবং এটা একেবারে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে থেকে শুরু করে ডিস্ট্রিক্ট পর্যায় পর্যন্ত। পাশাপাশি এদেরকে পরিচালনা করার জন্য যে নেতৃত্বের কাঠামো প্রত্যেকটা স্তরে, যে কোনো সময়ের চাইতে সেই নেতৃত্বের কাঠামো অনেক মজবুত। একটা সংগঠনের সুশৃঙ্খল নেতৃত্বর মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। আমরা আশা করি আমাদের সেই সুশৃঙ্খল নেতৃত্ব আছে, জনগণের আনুগত্য আছে, জনশক্তির আনুগত্য আছে। আনুগত্যশীল একটা জনশক্তি দিয়ে সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল যে কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম। আমরা ইনশাল্লাহ সেটা অর্জন করতে পারব।